করি কোনো একটা বিষয়। আজকে তো পুরোপুরি আড্ডা, কাজে এভাবে শুরু হোক। শর্মিষ্ঠা আমাদের সূত্রধর, শর্মিষ্ঠা যেভাবে চালাবে সেভাবেই হবে। ঠিক আছে। আচ্ছা শর্মিষ্ঠা, তোকে বলে রাখি যে আমাদের ইউনিভার্সিটির ইংলিশ বিভাগে ডক্টর অপর্ণা সিং আছেন, ওকে 7:30টায় বেরিয়ে যেতে হবে। আর অপর্ণা সিং একটি বই, মানে অপর্ণা সিং এর একটি বই অলরেডি সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, পিরিয়ডিক টেলস। হ্যাঁ, ওটা ওই মেয়েদের ওই ঋতু যাপনেরই গল্প, একটু ফিকশনাল মোডে, প্রত্যেকটাই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। তো অপর্ণাকে দিয়ে কি আলোচনা শুরু করতে বলবি? তাহলে শুরু একটু বেরোতে যে হবে, ঠিক আছে? আর তুই প্রাথমিক যা বলবি। শুভ সন্ধ্যা সবাইকে যারা জয়েন করেছেন। আর এর মধ্যে অনেককেই দেখতে পাচ্ছি, আমার স্কুলের বন্ধুও রয়েছে, কলেজের ব্যাচমেটরাও রয়েছে, টিচাররাও রয়েছেন, কলিগরাও রয়েছেন, খুবই ভালো লাগছে। আমি বলবো পরে, কিন্তু অপর্ণার যেহেতু একটু বেরিয়ে যাওয়ার তাড়া আছে এবং অপর্ণা অলরেডি বাংলা ইংরেজি দুটোতেই এই বিষয়ে বই পড়েছে, তাই ওকে আগে আমি শুরু করতে বলবো। তুমি আগে একটু বলো অপর্ণা, তারপরে আমি বলছি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি। আসলে আমি বাংলায় তো করিনি, এই বইটা ইজ আন্ডার, মানে ট্রান্সলেশনের একটা জায়গায় আছে। রত্না গুহ মুস্তাফি উনি একটা ট্রান্সলেট করছেন আর কি, এটা ইংরেজিতেই মূলত আমার কাজ আর কি, তো সেইটা। আর থ্যাংক ইউ অপর্ণা দি, আপনি এই যে সিস্টারহুডের এই যে কনসেপ্টটা, ইটস অ্যাবসলিউটলি এসেনশিয়াল আমার মনে হয়। এটা হচ্ছে এখন ইজ সামথিং উইচ ইটস আ ফ্ল্যাগ বেয়ারার ফর ফেমিনিজম এখন আপাতত, যে এই যে সবাইকে নিয়ে চলা, সবাইকেই বলার জায়গা দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর and thanks to the other listeners who have joined in. এই বইটা হচ্ছে this is something which I came up with কোভিড এর সময় আর কি। আর কোভিড এর সময় যেটা মেইন আমি ফিল করেছি, এই যে সবসময় একটা সেক্লুশনে থাকা বা একাকিত্ব যে ব্যাপারটা এত বেশি ফিল করলাম সেই সময়টা। তো তখন আমার বোন, শি ইজ গট ম্যারিড ইনটু আ জেন ফ্যামিলি। তো আর ওর বন্ধুরাও, মানে শি কেম আপ উইথ দিস স্টোরি যে ওর বাড়িতে দেবেরই, মানে সবাই বেশ পড়াশোনা জানা লোকজন, সবাই ভীষণ সাপোজিটলি দ্য সো কল্ড এডুকেটেড ক্লাস আর কি। কিন্তু এই যখনই সে পিরিয়ড, মানে তার পিরিয়ড হয়, তখনই তাকে প্রচন্ডভাবে মানে শাসন করা হয় যে তুমি রান্নাঘরে ঢুকবে না, উইচ ইজ সামথিং উইচ আমার মনে হয় অনেকেই আমরা এক্সপিরিয়েন্স করি। ইনফ্যাক্ট আমার মেয়ের বন্ধু, তাকে কিন্তু রান্নাঘর আর মানে পুজোর ঘরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো সেইগুলো আমি তখন শুনি, মানে ইট সিমস, তখন যেটা মনে হলো আমার, যে এই যে লোনলিনেস, সেক্লুশনটা এমনি আমরা এতটা ফিল করছিলাম, অ্যাজ ইট ইজ উই ওয়ার অ্যাবসলিউটলি সাইডলাইন ফ্রম দ্য ওয়ার্ল্ড, একটা সোশ্যাল ডিস্টেন্সিং এইসব হচ্ছিল। তার মধ্যে যখন এই স্টোরিজগুলো যখন শুনলাম, তখন হঠাৎ মনে হলো যে আই কুড অ্যাকচুয়ালি ফিল ইট ইভেন মোর। মানে আর আমার তখন অবভিয়াসলি ফিল্ড ওয়ার্ক করার বা ওই জায়গাগুলো ছিল না, অ্যাজ ইট ইজ আমরা অনেকটাই সোশ্যাল ডিস্টেন্সিং এর মধ্যে ছিলাম, সেক্লুশনের মধ্যে ছিলাম। তো আমার মনে হলো যে একটা ফিকশনাল, একটা যদি আমি ফিকশনালাইজ করি এই গল্পগুলো, ফিকশনাল মানে অবভিয়াসলি নট আনরিয়াল, কারণ এটা আমার sourced from my life and from the people that I have been interacting with. তো তাদের গল্প, তাদের মধ্যে আমার বোনের বন্ধুর গল্প হলো, বা আমার নিজের মেয়ের গল্প, বা আমার বান্ধবীর মায়ের গল্প, তারপরে এই গল্পগুলো আমি সমানে কিন্তু শুনছি তখন। আর আমার তখন ওই যে একটা সেক্লুশনের যে ফিলিংটাও কিরকম একটা অ্যাম্পলিফাই করে যাচ্ছে আমার মধ্যে। তা আমার মনে হলো যে আই হ্যাভ টু রাইট দি স্টোরিজ ডাউন, বিকজ যতক্ষণ আমি ওই ফেজে আছি আর ওই মোমেন্টে আছি যেখানে আমি ফিল্ড ওয়ার্কও করতে পারছি না, কারোর সঙ্গে সেইভাবে মিশতেও পারছি না, তখন আমার মনে হলো যে আই নিড টু রাইট ইট অল ডাউন। আর এই জন্য এটা ফিকশনাল একটা স্টেজ পেলো। মানে অনেকেই এটা বলে যে এটা কি সত্যি, তোমরা এটা মানে সত্যি কতটা কি নয়, কারণ ফিকশনের প্রতি তো একটা সাসপিশন সবারই থাকে, যেটা কি আসল, এটা কি তোমার ইমাজিনেশন? না, এটা ইমাজিনেশন নয়, এটা অনেকটাই আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস, যেগুলো আমি লোকজনের কাছে পেয়েছি, ওদের কাছে শুনেছি। তো অল দ্যাট পুট টুগেদার আমি এটা লিখতে শুরু করলাম। আচ্ছা, তারপরে আমরা তো ফেমিনিজম এত পড়াশোনা করেছি, তো
তখন সবসময় একটা মনে হয় যে উই আর নট জাস্ট আওয়ার বডিজ, উই আর মাচ বিয়ন্ড আওয়ার বডিজ, মানে আমরা তো শুধু আমাদের শরীর নই। তো এই শরীর নিয়ে চর্চা করে শরীরের একটা মেনস্ট্রুয়াল যে ফেনোমেনন সেটা যদি আমি এত প্রাধান্য দিই, তাহলে কি আই এম রিডিউসিং মাই সেলফ টু মাই বডি অ্যালোন? কিন্তু আরেকটা তখন ভাবলাম যে উই আর অলসো আওয়ার বডিজ, মানে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নো দেয়ার ইজ আ থিন লাইন দেয়ার, যেখানে ইউ নিড টু নর্মালাইজ ইট, you need to talk about it, and also you need to sensitize people about it. মানে এই যে একটা কন্ট্রাডিকশন, যেখানে আমাকে শরীর নিয়ে কথা বলতে হবে, সেটা বলতে হবে যে হ্যাঁ আমি মহিলা, আমার একটা শরীরের এই সমস্যা বা সমস্যা না হলেও মানে দিস ইজ সামথিং which I am experiencing, কারোর সমস্যা আছে কারোর নেই। আবার আরেকটা জিনিস বলা যে আমি তো শুধুমাত্র শরীর নই, আমি তো শরীর থেকে অনেকটাই আলাদা, I am not just my body. So এই যে thin line যেখানে I have to normalize and naturalize the discussion, at the same time I also have to sensitize people about it. তো এইটা আমার মনে হলো যে এটা কন্ট্রাডিকশন আমার মাথায় সবসময় চলছিল, যে আমি কতটা বলবো, ওটা কি বললে সত্যি আমি কি am I reducing myself to my body or not, সেটা কিন্তু আমার মাথায় সবসময় চলছিল। বাট দেন আই রিয়েলাইজ একটা নিউজ পেপার আর্টিকেল পড়ে যে অলমোস্ট 10 lakh না, সরি 6 মিলিয়ন, মানে 60 লাখ, সেটা অনেকদিন আগের আপনার আপনার ডেটা, সেটা এখন অনেক বেশি হতে পারে। 60 lakh girls they drop out of school every year because they do not have access to menstrual hygiene. তখন আমার মনে হলো যে এইটা তো একটা মানে ইটস আ ভেরি মেজর ইস্যু দ্যাট উই নিড টু ডিল উইথ। আর যদি প্রতি বছর এতগুলো মেয়ে স্কুল যেতে পারছে না বা স্কুল থেকে ড্রপ আউট করছে বিকজ দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু হাইজিন, দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু প্রপার বাথরুমস, এটা তো শুধু মেয়েদের, আপনার মহিলারাও কতটাই মানে ইনফ্যাক্ট রিসেন্টলি আই ওয়াজ লুকিং অ্যাট অ্যান আর্টিকেল যে স্পেস যে অ্যাস্ট্রোনটস, অনেক মহিলাদের কিন্তু অ্যাস্ট্রোনটস হতে পারে না, কারণ স্পেসে ওরা কি করে মেনস্ট্রুয়াল হাইজিনটাকে করবে, সেটা নিয়ে অনেকেরই অনেক রকম কন্ট্রাডিক্টরি বার্তা আছে। তো এই সব নিয়ে তখন ভাবলাম যে নো, উই নিড টু টক অ্যাবাউট ইট and we need to talk about it and sensitize people. So sensitization becomes the route, the path which leads to destigmatization. মানে আমাকে কথা না বললে কিন্তু জিনিসটা তো চলে যাচ্ছে না, কথাটা বললে maybe we will reach a stage where we really don't have to talk about it. মানে it's important to talk about it so that আমার একটা স্টেজে পৌঁছাই যেখানে কিন্তু আমাকে এটা নিয়ে আর কথা বলতে হচ্ছে না, কারণ সেই স্টেজে আমি যখন পৌঁছে যাব তাহলে সত্যি এটা একটা ন্যাচারাল নর্মাল ফেনোমেনন হয়ে উঠবে, তারপর কিন্তু এটা নিয়ে যে বাধ্যতাগুলো সেটা নিয়ে কিন্তু আর সমস্যাজনক থাকবে না। তো প্লিজ, আমার বাংলাটাও তো ভালো নয়, মানে আই কান্ট রিয়েলি স্পিক একাডেমিকলি ভেরি গুড বেঙ্গলি, তো আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি আর কি। So this was how the stories came together, the contradiction which was inside me, the COVID times, and the fact that these stories needed to be told as well. So এইটুকুই বলা, there are 20 short stories যেখানে I have talked about disabled women, I have talked about athletes, I have talked about a prostitute, I have talked about a doctor, সে ডাক্তার তার শাশুড়ি কিভাবে ওকে বলছে যে সে আবার অপথ্যালমোলজিস্ট, সেটা কিন্তু সত্যি ঘটনা, অপথ্যালমোলজিস্ট, তার শাশুড়ি তাকে বলছে যে তুমি যদি প্যাড পরো তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। তারপর আরেকজন হচ্ছে সে উড ডাস্ট এন্ড চারকোল দিয়ে প্যাড বানাচ্ছে, and how she suffers from cervical cancer. So there are many stories which try to access, which try to deal with the problems that women go through. There are also stories which look at which hold the perception of men, মানে একটি বাচ্চা ছেলে যে স্কুলে যাচ্ছে তার স্কুলে প্যাডম্যান স্ক্রিন করা হবে, তার প্রচন্ড একটা অস্বস্তি, সে প্যাডম্যান দেখতে যাচ্ছে, তার ভালো লাগছে না, কিন্তু প্যাডম্যানটা দেখার পর তার মনে হয়েছে যে কিভাবে হি অলসো ক্যান কন্ট্রিবিউট ইন আ পজিটিভ ওয়ে। তারপরে একটি মহিলাতে মেন্টালি ডিসেবলড, তার বাবার যে সমস্যাটা বিকজ তার মা মারা গেছে, তো সে কিভাবে তার বাচ্চা মেয়েকে বড় করছে, এটাও কিন্তু আবার আসল ঘটনা, মানে দিস ওয়াজ আ স্টোরি উইচ আই কেম টু নো, যে তার বাবা তাকে কিভাবে বড় করছে, তার কিন্তু মেন্টালি শি ইজ রিটার্ডেড, সো শি ক্যানট হ্যান্ডেল দিস থিংস, তো তার বাবার পার্সপেক্টিভটা। তারপরে আমার বান্ধবীর মায়ের গল্প, সারা জীবন তাকে কোনো মেডিকেল অ্যাটেনশন দেওয়া হয়নি, আলটিমেটলি when she passes away
তার কোনো মেডিকেল রেকর্ড নেই, কিন্তু তার মেনস্ট্রুয়াল ইস্যুস গুলোই অ্যাকচুয়ালি লেড টু হার ডেথ। তারপরে অপর্ণাদির গল্প আছে, মেনোপজ নিয়ে গল্প আছে, মানে সেই অনেকগুলো অ্যাসপেক্টস কভার করার চেষ্টা করেছি আমি, তো সেইটুকুই বলা আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, অপর্ণার কথার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস উঠে এলো। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিনের প্রশ্নটা উঠে এলো, যেটা ও বলছিল যে এইটা না থাকার কারণে অনেক বাচ্চা মেয়ে স্কুল ছুট হচ্ছে। আর একটা কথা উঠে এলো, সেটা হচ্ছে যে এটা নিয়ে যে অস্বস্তির প্রশ্নটা এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়ে গেছে। অর্থাৎ মেনস্ট্রুয়েশনের কথা, ঋতুস্রাবের কথা খোলাখুলি আলোচনা করা বা শেয়ার করা, এগুলোতে এখনো আমরা বোধহয় ততটা অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। আগে তো বোধহয় আরো ছিল না। এবং শেম অ্যান্ড সিক্রেসি, লজ্জা এবং গোপনীয়তা, এই দুটোই ঘিরে রাখতো। হ্যাঁ, যে কারণে ঋতুস্রাবের বিষয়টাকে শুধুমাত্র একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হিসেবে না দেখে, কিন্তু আমার মনে হয় যে একটা সামাজিক সমস্যা হিসেবেই কিন্তু গ্রাহ্য করাটা একটু অনেক বেশি যুক্তিযুক্ত হবে। আমি একটু অনুরোধ করব, যারা এখানে রয়েছেন, আমাদের সিনিয়র টিচার যারা রয়েছেন, অপর্ণা তো আমাদের ছোট অনেক, আমাদের সিনিয়র এখানে যারা রয়েছেন, তারা যদি একটু তাদের সময়ের কথা বলেন, যে তারা কিভাবে, মানে তারা এই বিষয়ে আগে জানতে পেরেছিলেন কিনা, মানে ঋতুস্রাব হওয়ার আগে জানতে পেরেছিলেন কিনা এ ব্যাপারে, বা তাদের সময়ে কি ধরনের সোশ্যাল নর্মস মেনটেন করা হতো এ ব্যাপারে, তার নিজের ঋতু নিয়ে কি ধরনের ভাবনা চিন্তা ছিল, এটা যদি কেউ বলেন, সংক্ষেপে বলবেন, যাতে আমরা সকলকে বলার সুযোগ করে দিতে পারি। অপর্ণা, তুই একটু ঠিক করে কে বলবেন তাকে একটু। আচ্ছা, মহালয়াদি হাত তুলেছেন, মহালয়াদি বলবেন, তাই তো? বলুন। হ্যাঁ, মানে সেই দিক থেকে দেখতে গেলে আমার নিজের প্রথম যেটা মনে পড়ে, যে আমি জন্মেছিলাম একটা যৌথ পরিবারে, এবং যে যৌথ পরিবারে ছেলেদের সংখ্যা খুব বেশি ছিল। আমার বাবারা 6 ভাই ছিলেন, এবং আমি যখন বড় হচ্ছি তখন অন্য কারোর বিয়ে হয়নি। আমার মা এবং ঠাকুমা, পিসিদের বিয়ে হয়ে গেছে, আমার মা এবং ঠাকুমা এবং আমি, এই হচ্ছে 3 জন বাড়ির লোক। এখন সত্যি কথা বলতে কিচ্ছু জানতাম না, একেবারে কিছু জানতাম না।